একাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি? যে অবস্থায় কোনো উপমুখী বিক্রিয়া সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার পরস্পর সমান হয় তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। আমরা লেখচিত্রের সাহায্যে যদি আমরা দেখি তাহলে সহজেই বুঝতে পারবো যে বিক্রিয়ার শুরুতে সম্পূর্ণটাই বিক্রিয়ক থাকে এবং বিক্রিয়াটা সম্মুখ দিকে ঘটে, অর্থাৎ শুরু থেকে সম্মুখবর্তী বিক্রিয়ার হারটা অনেক বেশি থাকে। সময় যাওয়ার সাথে সাথে সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগটা হ্রাস পেতে থাকে, আর সময় যত যেতে থাকবে পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ তত বৃদ্ধি পেতে থাকবে এবং এক সময় দুইটা বিক্রিয়ার গতিবেগ সমান হবে। এটাই হলো রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে প্রথমে সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগটা অনেক বেশি থাকে আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ কম থাকে। আস্তে আস্তে সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ কমতে থাকে আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ বাড়তে থাকে। তাহলে এদিকে সময় আর এদিকে নেব বিক্রিয়া হার। তাহলে একটা সময় এসে দুইটা বিক্রিয়ার গতিবেগই সমান হবে। এই অবস্থাটাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। তারপরে আমরা দেখব রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। এক, সাম্যের স্থায়িত্ব, অর্থাৎ কোনো বহুমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায় তখন তার সাম্যাবস্থা চিরকালই চলতে থাকে। অর্থাৎ যদি তার নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার কোনো পরিবর্তন করা না হয় তাহলে সাম্যের অবস্থার কোনো পরিবর্তন হবে না। তারপরে 2, উভয় দিকে সুগমতা। রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পর রাসায়নিক বিক্রিয়াটা দুই দিকেই চলতে থাকে, অর্থাৎ সম্মুখ দিকে ঘটে, পশ্চাৎ দিকে ঘটে। 3, বিক্রিয়ার অসম্পূর্ণতা। রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়া কখনো শেষ হয় না। 4, প্রভাবকের ভূমিকাহীনতা, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ভূমিকা থাকে না। তাহলে এই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। আর এই রাসায়নিক সাম্যাবস্থার উপর বিজ্ঞানী লাসেতিলের একটি নীতি প্রদান করেন। এখন আমরা সেই নীতিটা দেখব।
তাহলে লাসাতিলিয়ার নীতিটা হলো যে কোনো বহুমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পর যদি কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত হবে যাতে পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। তাহলে প্রথমেই আমরা দেখব তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়া দেখছি যে দুই প্রকার হয়ে থাকে, একটা হলো তাপহারী এবং তাপ উৎপাদী। তাহলে প্রথমে আমরা দেখব তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি। তাহলে এই বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ঘটবে, অর্থাৎ উৎপাদ বিয়োজিত হয়ে বিক্রিয়কে পরিণত হবে। এখানে অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে আর সাম্যের অবস্থানটা বাম দিকে সরে যাবে। আর যদি তাপ হ্রাস করা হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে ঘটবে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হবে আর সাম্যের অবস্থানটা ডান দিকে সরে যাবে। আর সাম্যের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রার প্রভাবের উপর ভিত্তি করে সাম্য ধ্রুবকের মানেরও পরিবর্তন ঘটে। তাহলে এই বিক্রিয়ায় যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে সাম্য ধ্রুবকের মান কমে যাবে আর তাপ হ্রাস করলে সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাবে। তাহলে এই সম্পর্কিত বিজ্ঞানী বেন্ট্রপের সমীকরণ অনুযায়ী যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম লেখচিত্র পাওয়া যাবে। তাহলে এটা হলো লগ কেপিএ বিপরীতে 1/T লেখচিত্র। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এরকম লেখচিত্র পাওয়া যাবে। তাহলে তাপমাত্রা প্রভাব সম্পর্কিত এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবটা, তারপর আমরা দেব তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেমন একটা উদাহরণ আমরা দেখি, নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি করে। তাহলে এখানে ডেল্টা এস সমান হচ্ছে 180 কিলোজুল। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা সম্মুখ দিকে ঘটবে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করবে আর সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে। আর যদি তাপ হ্রাস করা হয় তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ঘটবে, তখন উৎপাদ বিয়োজিত হয়ে বিক্রিয়কে পরিণত হবে। নাইট্রিক অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং অক্সিজেন তৈরি করবে আর সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে। তাহলে এই ক্ষেত্রেও বেন্ট্রপের সমীকরণ অনুযায়ী যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, এরকম একটা সরলরেখা পাওয়া যাবে, অর্থাৎ সাম্য ধ্রুবকের মান এই ক্ষেত্রে তাপ হ্রাস করলে কমে যাবে আর তাপমাত্রা বৃদ্ধি করলে বেড়ে যাবে। তারপর আমরা দেখব চাপের প্রভাব।
তাহলে এখানে আমরা তিনটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। যে প্রথম বিক্রিয়া যে বিক্রিয়কের মোট মোল সংখ্যা অপেক্ষা উৎপাদের মোট মোল সংখ্যা কম, তাহলে এই ক্ষেত্রে যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে ঘটবে এবং সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে। আর চাপ হ্রাস করলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ঘটবে, অর্থাৎ উৎপাদ বিয়োজিত হয়ে বিক্রিয়কে পরিণত হবে আর সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে। আর দ্বিতীয় বিক্রিয়া দেখতেছি আমরা উৎপাদের মূল সংখ্যা বেশি, যদি এরকম হয় তাহলে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ঘটবে, অর্থাৎ উৎপাদ বিয়োজিত হয়ে বিক্রিয়কে পরিণত হবে আর সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে। আর চাপ হ্রাস করলে বিক্রিয়াটা সম্মুখ দিকে ঘটবে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে আর সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে। আর যদি উভয় দিকের মূল সংখ্যা সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না। তাহলে এই হলো চাপের প্রভাব। তারপর আমরা দেখব ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে ঘটবে, অর্থাৎ বিক্রিয়কের উৎপাদে পরিণত হবে। আর যদি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করা হয় তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ঘটবে এবং উৎপাদ বিয়োজিত হয়ে বিক্রিয়কে পরিণত হবে, সাম্যের অবস্থা বাম দিকে সরে যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা হ্রাস করা হয় তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে ঘটবে এবং বিক্রিয়কের উৎপাদে পরিণত হবে, সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা হ্রাস করা হয় তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ঘটবে আর সাম্যের অবস্থানটা ডান দিকে সরে যাবে। তাহলে এই হচ্ছে লাসাতিলের নীতি, রাসায়নিক সাম্যাবস্থার উপর লাসাতিলের নীতির প্রয়োগ। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।